হ্যালো ভবিষ্যৎ নার্সিং এবং মেডিকেল শিক্ষার্থীরা, আজকের এই এক্সপ্লেনার গাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা খুবই ক্রুশিয়াল একটা টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হলো অক্সিজেন থেরাপি। এই স্টুডেন্ট গাইডে আমরা মূলত একজন রোগীর অক্সিজেন থেরাপির পুরো ক্লিনিক্যাল জার্নিটা ম্যাপ করব। মানে ধরুন, একজন রোগীর প্রথম রেফারেল থেকে শুরু করে তার দীর্ঘমেয়াদী ফলো আপ পর্যন্ত প্রতিটি ধাপে একজন প্রফেশনাল হিসেবে ঠিক কী ভূমিকা আপনাদের পালন করতে হবে সেটাই আমরা আজ ধাপে ধাপে এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, তো আজকের ক্লিনিক্যাল সিলেবাসে আমরা মূলত এই 5টি ধাপ নিয়ে কথা বলবো: বেসিক ও রোগী রেফারেল, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, প্রেসক্রিপশন ও অক্সিজেন সরঞ্জাম, রোগী শিক্ষা ও নিরাপত্তা, এবং সবশেষে ফলো আপ ও ভ্রমণ। চলুন আমাদের প্রথম ধাপে ঢুকে পড়া যাক: বেসিক এবং রোগীর রেফারেল। সবার আগে আমাদের মনে রাখতে হবে, অক্সিজেন কিন্তু নিছক কোনো বাতাস নয়, রাইট? এটি মূলত একটি প্রপার মেডিকেল ইন্টারভেনশন। যখন সিওপিডি, হার্ট ফেলিয়ার বা সিস্টিক ফাইব্রোসিসের মতো কন্ডিশনগুলোর কারণে ফুসফুস স্বাভাবিকভাবে পর্যাপ্ত অক্সিজেন নিতে পারে না, তখন ব্লাড সেলগুলোকে পুষ্টি যোগাতে এই থেরাপি দেয়া হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে রোগীরা চরম ক্লান্ত বা বিভ্রান্ত বোধ করতে পারেন, এমনকি তাদের ত্বকের রং নীলাভ হয়ে যেতে পারে। ঠিক তখনই আমাদের এই সাপ্লিমেন্টাল অক্সিজেনের দরকার পড়ে। এখন প্রশ্ন হলো, রোগীরা এই ক্লিনিকে আসেন কীভাবে? সাধারণত তাদের জিপি বা কনসালটেন্টরাই তাদের রেফার করেন। তবে অ্যাজ আ ক্লিনিশিয়ান এখানেই আপনাদের প্রথম হার্ডলটা ফেস করতে হবে, আর তা হলো টাইমিং। যদি কোনো রোগীর সদ্য বুকে কোনো ইনফেকশন বা ফ্লেয়ার আপ হয়ে থাকে, তবে তাকে মূল্যায়ন করার জন্য আপনাদের অন্তত 6 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কেন বলুন তো? কারণ আমাদের রোগীর প্রকৃত বেসলাইন বা স্টেবল অবস্থাটা পরিমাপ করতে হবে, কোনো সাময়িক অবনতি নয়। তবে হ্যাঁ, যেসব রোগীর খুব ঘন ঘন ফ্লেয়ার আপ হয় তাদের ক্ষেত্রে অবশ্য কিছুটা ব্যতিক্রম থাকে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে: ক্লিনিক্যাল মূল্যায়ন পরীক্ষা। হাসপাতালে পেশেন্ট আসার পর আপনাদের কাজ শুরু। এই অ্যাসেসমেন্টের মূলত 2টো ধাপ আছে। প্রথমত, বিশ্রামের সময় রোগীর শরীরে অক্সিজেনের পরিমাণ জানতে কবজি থেকে রক্তের নমুনা বা ব্লাড গ্যাস টেস্ট করতে হবে। এরপর আসে দ্বিতীয় ধাপ, 6 মিনিট ওয়াক টেস্ট। এখানে রোগীকে তার স্বাভাবিক গতিতে 6 মিনিট সমতলে হাঁটতে বলা হয়। আর এই সময় পালস অক্সিমিটার ব্যবহার করে আপনারা খেয়াল করবেন যে হাঁটার বা পরিশ্রমের কারণে তার অক্সিজেনের মাত্রা ড্রপ করছে কিনা। 7.3 কিলোপ্যাসকাল, এই নির্দিষ্ট সংখ্যাটি আপনাদের মস্তিষ্কে একেবারে গেঁথে নিতে হবে। সাধারণত মানুষের রক্তে অক্সিজেনের নর্মাল লেভেল হল 11 থেকে 14 কিলোপ্যাসকাল। কিন্তু যদি দেখেন একজন সিওপিডি রোগীর বিশ্রামের সময় অক্সিজেনের মাত্রা 7.3 কিলোপ্যাসকাল বা তার নিচে নেমে গেছে, তবে সেটি তাকে অক্সিজেন থেরাপি দেওয়ার জন্য একেবারে চূড়ান্ত কাট অফ পয়েন্ট হিসেবে ধরা হয়। এটা কিন্তু একদম মিস করা যাবে না। আর হ্যাঁ, এখানে সবচেয়ে জরুরি স্কিলটা হলো ক্লিনিক্যাল ধৈর্য। প্রথমবার অ্যাসেসমেন্ট করার পরেই কিন্তু আপনি ফাইনাল প্রেসক্রিপশন লিখে দেবেন না। প্রাথমিক মূল্যায়নের ঠিক 3 সপ্তাহ পর এটি পুনর্মূল্যায়ন বা রিঅ্যাসেসমেন্ট করতে হয়। কারণ দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসা শুরু করার আগে আমাদের 100% নিশ্চিত হতে হবে যে ডেটাটা সম্পূর্ণ নির্ভুল। ঠিক আছে, এবার আমরা যাব তৃতীয় ধাপে, প্রেসক্রিপশন এবং অক্সিজেন সরঞ্জাম। প্রেসক্রিপশনের ক্ষেত্রে 2 ধরনের থেরাপির পার্থক্যটা আপনাদের একদম ক্লিয়ার থাকতে হবে। প্রথমটি হল লং টার্ম অক্সিজেন থেরাপি বা LTOT। এটি মূলত বিশ্রামের সময় একটানা ব্যবহারের জন্য, যা দিনে অন্তত 15 ঘণ্টা ব্যবহার করতে হয়। অন্যদিকে অ্যাম্বুলেটরি অক্সিজেন থেরাপি হল সাপ্লিমেন্টারি। এটি রোগীরা হাঁটাচলা, ব্যায়াম বা দৈনন্দিন কাজ করার সময় ব্যবহার করেন। মজার ব্যাপার হল, অনেক রোগীর কিন্তু একই সাথে এই দুটো থেরাপিরই প্রয়োজন হতে পারে। এখন চলুন হার্ডওয়্যারগুলো নিয়ে একটু কথা বলা যাক। ওয়ার্ডে বা রোগীর বাড়িতে আপনারা মূলত এই 3 ধরনের যন্ত্র দেখবেন। প্রথমটি হল অক্সিজেন কনসেন্ট্রেটর। এটি একদম ঘরের বাতাস থেকেই অক্সিজেন তৈরি করে, তাই এটি বেশ সাশ্রয়ী। তবে এর জন্য ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। দ্বিতীয়টি হল পোর্টেবল সিলিন্ডার, যা শেষ হয়ে গেলে রিফিল করতে হয় এবং রোগীরা সহজে ব্যাকপ্যাক বা কার্টে করে এটি বহন করতে পারেন। আর তৃতীয়টি হল পোর্টেবল কনসেন্ট্রেটর। এটি রিচার্জেবল ব্যাটারিতে চলে, তাই হাঁটা চলা বা ফ্লাইটে ভ্রমণের জন্য এটি জাস্ট পারফেক্ট। এখন আমরা কথা বলবো অত্যন্ত ভাইটাল একটি বিষয় নিয়ে, চতুর্থ ধাপ, রোগীর শিক্ষা এবং নিরাপত্তা। এটা বলতে পারেন আপনাদের ম্যান্ডেটরি পেশেন্ট ডিসচার্জ চেকলিস্ট। অক্সিজেন কিন্তু মারাত্মক দাহ্য, তাই রোগীকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে হবে নো স্মোকিং। অক্সিজেনের আশেপাশে কোনোভাবেই আগুন জ্বালানো যাবে না। সরঞ্জামগুলোর সবসময় একটি খোলামেলা বাতাস চলাচলকারী ঘরে রাখতে হবে এবং হিটার বা চুলার মতো তাপের উৎস থেকে দূরে রাখতে হবে। পোর্টেবল অক্সিজেন কখনোই কাপড়ের নিচে বা বায়ুরোধী ব্যাগে বহন করা উচিত নয়।
রোগীদের স্পষ্টভাবে সতর্ক করে দেবেন যে এই সেফটি রুলসগুলো ভাঙলে তাদের অক্সিজেন সরঞ্জাম প্রত্যাহার করে নেওয়া হতে পারে। এরপর আসে একটা অত্যন্ত কঠোর ক্লিনিক্যাল সতর্কতা। রোগীদের কখনোই নিজেদের ইচ্ছে মতো অক্সিজেনের ফ্লো রেট অ্যাডজাস্ট করতে দেওয়া যাবে না। মনে রাখবেন, অক্সিজেন কিন্তু একটা ওষুধ। একটানা কয়েকদিন ধরে উচ্চ মাত্রায় অক্সিজেন গ্রহণ করলে তা শরীরে রীতিমতো বিষক্রিয়া বা টক্সিসিটি তৈরি করতে পারে। এর ফলে রোগীর প্রচণ্ড কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এমনকি ফুসফুসের মারাত্মক ড্যামেজও হতে পারে। তাই ফ্লো রেটের বিষয়ে কোনো আপোষ করা চলবে না। আমাদের শেষ ধাপ, ফলো আপ এবং ভ্রমণ। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসে, অক্সিজেন নিয়ে রোগীরা কি হলিডেতে যেতে পারবেন? উত্তরটা হলো অ্যাবসলিউটলি হ্যাঁ, তারা পারবেন। রোগীরা ছুটিতে যেতে পারেন, ফ্লাইটে উঠতে পারেন বা হোটেলেও থাকতে পারেন। তবে শর্ত হলো টিকিট বুক করার আগে তাদের অবশ্যই অক্সিজেন ক্লিনিকের সাথে যোগাযোগ করে সবকিছু সমন্বয় করতে হবে। বিশেষ করে বিমানে ভ্রমণের ক্ষেত্রে তাদের একটি ফিট টু ফ্লাই মূল্যায়নের প্রয়োজন হতে পারে। পেশেন্ট বাড়িতে যাওয়ার পর আমাদের কাজ কিন্তু শেষ নয়। এই রোডম্যাপটা খেয়াল করুন। অক্সিজেন শুরু করার ঠিক 4 সপ্তাহ পর রোগীর বাড়িতে গিয়ে সরঞ্জাম এবং সেটআপ চেক করা হয়। এরপর 3 মাস, 6 মাস এবং 12 মাসের মাথায় রেগুলার ফলো আপ করা হয়। এই ফলো আপগুলোতে আমরা সেই ব্লাড গ্যাস এবং 6 মিনিট ওয়াক টেস্টগুলো রিপিট করি। সবচেয়ে পজিটিভ দিক হলো যদি দেখা যায় রোগীর উন্নতি হয়েছে, তবে থেরাপি পুরোপুরি ডিসকন্টিনিউ করে দেওয়া যেতে পারে। আমাদের আজকের এই গাইডটি শেষ করার আগে আপনাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আপনারা দেখলেন তো, অক্সিজেন একাধারে একটি অসাধারণ জীবন রক্ষাকারী উপাদান, আবার ভুল ব্যবহারে এটি মারাত্মক বিষাক্তও হতে পারে। তো ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাদার হিসেবে আপনারা কিভাবে রোগীদের দৈনন্দিন জীবনের স্বাধীনতা দেবেন, আবার একই সাথে এই কঠোর ক্লিনিক্যাল নিরাপত্তাগুলো নিশ্চিত করবেন? এই ডেলিকেট ব্যালেন্সটা বজায় রাখাই হবে আপনাদের পেশাগত জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আজকের এই গাইডের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এটা আপনাদের ফিউচার প্র্যাকটিসের দারুণ কাজে আসবে।